হ্যালো গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম এইচএসসি 2022 ব্যাচের পঞ্চম সপ্তাহের জীববিজ্ঞান প্রথম পত্র যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা। এবারে জীববিজ্ঞান প্রথম পত্র অ্যাসাইনমেন্টটা প্রথম অধ্যায়ের উপর থেকে করা এবং ডিএনএ আরএনএ তারপর হচ্ছে প্রোটিন এগুলোর উপর থেকে করা তিনটা সহজ প্রশ্ন এবং এমন সহজই প্রশ্ন যেটা বই থেকে হুবহু কপি করে দিতে পারবা এরকম প্রশ্ন করা হয়েছে। তো চলো দেখা যাক এটা কীভাবে আমরা সমাধান করেছি। তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা এবং বেল বাটনটাকে বাজিয়ে দিবা। ঠিক আছে, তোমরা এটা করলে আর কি আমি উৎসাহ পাই, আর কিছু না। ওকে, তো চলো সামনে দেখা যাক। আর সামনে এগোনোর আগে তোমরা ভিডিও কোয়ালিটিটা 720pতে সেভ করে নিও, না হলে তোমরা যখন স্ক্রিনশট নিবা দেখবা যে ঘোলা ঘোলা দেখাবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখব। দেখো প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখব। প্রশ্নে এখানে আমরা দেখতে পাবো যে প্রথম অধ্যায়ে কোষ ও এর গঠন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম বা অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে 1, এটা দিবা শিরোনামে। আর দেখো তিনটা প্রশ্ন আছে যে ডিএনএ সচিত্র ভৌত গঠন, চিত্রসহ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, আর চিত্রসহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। দেখো এখানে 4-4 কখন দেওয়া হবে? যখন তুমি ডিএনএর ভৌত গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা করতে পারবা, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা করতে পারবা, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা করতে পারবা। অর্থাৎ তোমাকে চিত্র আঁকতে হবে প্লাস সেটার বর্ণনা লিখতে হবে। এইটার জন্য তুমি আর কি টোটাল 3-4-এ 12 মার্ক পাবা। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে 12 মার্কের উপরে। তো 12 মার্ক কিন্তু তেমন বেশি মার্ক না মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু এটা কিন্তু অ্যাসাইনমেন্ট হিসেবে মূল্যায়ন হবে। একটা সৃজনশীলে 5-6 পাতা লিখে হয়তো তুমি 10-এ 9 পেয়ে গেছো, কিন্তু এখানে কিন্তু ওই 5-6 পাতা লিখে 12তে তুমি 11ও পাবা না, কারণ এখানকার এক একটা প্রশ্ন এত বড় এবং এত ব্রড যে তোমাকে অবশ্যই বিস্তারিত লিখতেই হবে। তো তোমরা শর্টে না করে একটু ডিপ লেখার চেষ্টা করবে, কারণ বাসায় বসেই তো লিখছো। এবং আমাদের যদি পরীক্ষা হবে কি হবে না এটাও তো আমরা জানি না। যদি নাও হয় তাহলে কিন্তু এই অ্যাসাইনমেন্টের ওপর থেকে নাম্বার থাকবে। তো আমি আশা করব তোমরা বড় করে লিখবা এবং ছোট করার চেষ্টা করবা না, ছবিটা সুন্দর করে আঁকবা। যে যেমনই পারো ছবিটা সুন্দর করে আঁকবা। দেখো আমরা প্রথম প্রশ্নে যাব, ডিএনএর ভৌত গঠন। তো ডিএনএর ভৌত গঠন, ডিএনএ কাকে বলে, তারপর হচ্ছে এটার সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা প্রথম প্যারায় দেওয়া আছে আবুল হাসান স্যারের বইয়ে। তোমরা সেখান থেকে লিখতে পারো কিছু। যদি ইচ্ছা না হয় তাহলে তোমরা সরাসরি এটা শুরু করতে পারো যে ওয়াটসন এবং ক্রিক প্রদত্ত ডবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ অণুর ভৌত গঠন নিম্নরূপ, এটা বলেই তোমরা শুরু করে দেবা। তো ডিএনএর গঠন কেমন হয়, তোমরা যারা তোমাদের কলেজে যাদের ক্লাস হয়েছে তোমরা তো অবশ্যই স্যাররা তোমাদের পড়িয়েছেন, তারপর আমি একটু বলে যাব খালি যে ডিএনএ হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো। তো এতে দুইটা স্ট্যান্ড থাকে, একটাকে বলা হয় 5' থেকে 3' প্রান্ত, আরেকটা হচ্ছে 3' থেকে 5' প্রান্ত। এটা 3 to 5 এটা কেন নাম হলো এটা সরাসরি বোর্ড ছাড়া তোমাদের বোঝানো সম্ভব না। আপাতত এটুকু জেনে রাখো, দুইটা স্ট্যান্ড থাকে 5 to 3 আর হচ্ছে 3 to 5। এরা সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী অবস্থান করে। সূত্রটি তৈরি হয় ডিঅক্সি রাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। দেখো একটা সিঁড়ির সাথে আরেকটা সিঁড়ি স্ক্রু দিয়ে কিন্তু লাগানো থাকে। তোমরা যারা আহসান মঞ্জিল গেছো দেখবা যে স্ক্রু দিয়ে কিন্তু লাগানো আছে। তো এই ফসফেটগুলো হচ্ছে স্ক্রুয়ের মতো, এটা আসলে দুটো সিঁড়িকে একসাথে ধরে রাখে। ঠিক আছে, তো ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে ডিঅক্সিরাইবোজ সুগারগুলো, অর্থাৎ যে মাঝখানের যে সুগারটা থাকে পেন্টোজ শর্করা বলে যেটাকে, সেই শর্করাগুলোকে ধরে রাখে ফসফেট। তো এই যে মাঝখানে একটা পেন্টোজ সুগার থাকে, সুগারের সাথে একটা নাইট্রোজেন বেস যুক্ত থাকে। তো নাইট্রোজেন বেসটা আসলে দুই ধরনের হতে পারে, পাইরিন এবং পিউরিমিডিন। তো এর মধ্যে এ জি আর হচ্ছে টিসি এই দুই ধরনের, যার মধ্যে এ এর সাথে টি ডবল বন্ড দিয়ে যুক্ত হয় এবং জি এবং সি ট্রিপল বন্ড দিয়ে যুক্ত হয়। এটা তোমরা জানো এবং 9-10-এ পড়ছো। দেখো পরবর্তী ধাপে বলছে যে পঞ্চম কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজে 3' এবং 5' কার্বনের সাথে, এবং ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 1' কার্বনের সাথে। তাহলে 1-এর সাথে সবসময় ক্ষারক যুক্ত থাকবে এবং 3 এবং 5'-এর সাথে সবসময় ওই ফসফেট যুক্ত হবে। ঠিক আছে, সূত্রকের বাইরের দিকে ফসফেট, ভিতরের দিকে নাইট্রোজেন ক্ষারক থাকে। দেখো 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন, এটিজিসি। একটি সূত্রে অ্যাডেনিন, অপর সূত্রে থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনী দিয়ে, এবং একটি সূত্রে গুয়ানিন, অপর সূত্রে সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে। কাজে সিঁড়ির ধাপ হবে এ ডবল বন্ড টি এবং জি ট্রিপল বন্ড সি, এভাবে।
তো তোমরা এগুলো সবই কিন্তু তোমাদের জানা জিনিস, আমি একবার খালি রিডিং পড়ে যাচ্ছি। দেখো এই যে ট্রিপল বন্ড ডবল বন্ডের কথা এখানে বলা হয়েছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একবার তার প্যাচ দিতে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতে হয় তার মান হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে 34 অ্যাংস্ট্রমে 10 জোড়া বেস পেয়ার থাকে, সবসময় 10 জোড়া বেস পেয়ার থাকে, তাহলে দুটো বেস পেয়ারের মধ্যবর্তী দূরত্ব হবে এটার 10 ভাগ, তাহলে 3.4 অ্যাংস্ট্রম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতেও আসে, মনে রেখো। প্রতি প্যাচে হেলিক্স দুটি ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, একেবারে ধ্রুবমান 20 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে হেলিক্সের ব্যাস। ডিএনএ অণুর দৈর্ঘ্য প্রজাতিভেদে ভিন্ন। শৃঙ্খলে বাইরের দিকে একটি গভীর খাঁজ এবং ভিতরের দিকে একটি অগভীর খাঁজ থাকে। মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া, ওই যেটা বললাম এক প্যাচে 10 জোড়া থাকে। আর প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ডের সংখ্যা 25টি। অর্থাৎ ওই এ ডবল বন্ড টি আর জি ট্রিপল বন্ড সি, এই বন্ডগুলো এমনভাবেই সজ্জিত থাকে যে প্রত্যেকটা প্যাচে 25টার বেশি থাকবে না। আণবিক ওজন 10⁶ টু 10⁹ ডালটন। এই মোট 13টা পয়েন্ট দিয়ে তোমরা ভৌত অবস্থা বর্ণনা করতে পারবা। তো তারপরে কাজ হচ্ছে তোমাদের চিত্র লিখতে হবে। দেখো চিত্রটা আমি এখানে বই থেকে সরাসরি তুলে দিয়েছি, তোমরা বইতেও পাবা, ছাপ দেওয়ার দরকার নাই। এই যে এখানে অনেকগুলো আছে, তোমরা এখান থেকে 3টা আঁকলেই হবে, এ একটা এ একটা এ একটা, মানে 3টা বেস পেয়ার আঁকবা খালি, আর নিচে 3টা দরকার নেই, এখানে তো 6টা আছে, এখানে তুমি 3টা আঁকলেই হবে। আর এই যে ডিএনএর যে পেঁচানো সিঁড়ির মতো গঠন, এই ছবিটা দিবা, তাহলে এখানে তুমি মোট 2টো ছবি আঁকবা, যেখানে ফার্স্টে 3টা বেস পেয়ার দিবা আর এখানে দিবা একটা হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো গঠন। আশা করছি এইভাবে তোমার প্রথম প্রশ্নটা এভাবে শেষ হবে। দ্বিতীয় প্রশ্নে কি বলে চলো দেখা যাক। দ্বিতীয় প্রশ্নে বর্ণনা করতে হবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, অর্থাৎ ডিএনএ থেকে কিভাবে একটি আরএনএ উৎপন্ন হয়, এবং এই প্রক্রিয়াটা জটিল। আমি যদি তোমাদের রিডিং পড়েও বুঝাই, তোমরা আসলে এটা যে কতটুকু কার্যকরী হবে সেটা আমি জানি না, কার্যকরী হবেও না। তো আমি শুধু নিয়মটা বলে যাব, এটা আমি রিডিং পড়ছি না। আর ট্রান্সক্রিপশন হচ্ছে আরএনএ সংশ্লেষণ, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হবে। তো ভাইয়া আরএনএ কেন উৎপন্ন হবে, আরএনএ উৎপন্ন হওয়ার কারণটা কি? আসলে আমাদের মানবদেহে আমরা যত যাই করি, এটা হচ্ছে প্রোটিন নির্ভর একটা প্রক্রিয়া। মানবদেহের প্রত্যেকটা কাজের জন্য কি দরকার? প্রোটিন দরকার। তাহলে এই প্রোটিন তো ইচ্ছা মতো তৈরি হতে পারে না। তোমরা জানো প্রোটিনে থাকে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আর থাকে কিছু পরিমাণ লৌহ থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আরও সামথিং কিছু কিছু থাকে। তো এই যে প্রোটিন একটা নির্দিষ্ট শৃঙ্খলে যে যুক্ত হবে, এটা কিন্তু এমনি এমনি হয় না, ইচ্ছামতো প্রোটিন যোগ হতে পারে না। এই কাজটা নিয়ন্ত্রণ করে কে? ডিএনএ। ডিএনএ তো প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য যেমন নির্দিষ্ট, এটা চেঞ্জও হয় না। এই ডিএনএ থেকে একটা ডিএনএকে ভিত্তি ধরে একটা ছাঁচ কল্পনা করে প্রথমে আরএনএ তৈরি হয়। তাহলে আরএনএটা কি ইচ্ছামতো তৈরি হলো? না, এটা কিন্তু ডিএনএকে ভিত্তি করে তৈরি হয়েছে। এই যে আরএনএ তৈরি হলো, এই আরএনএকে ভিত্তি করে প্রোটিন তৈরি হবে। তাহলে প্রোটিন, অন্য কথায় ডিএনএর তথ্যকেই মানবদেহে বাহ্যিক রূপে এটা কিন্তু প্রকাশ করে দিচ্ছে, প্রোটিন। তাহলে আমাদের এমআরএনএ তৈরি হওয়ার গুরুত্বটা তোমাদেরকে আমি বুঝাতে পারলাম। এই এমআরএনএ কেন তৈরি হবে, আরএনএ কেন তৈরি হবে, এই জিনিসটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, এবং কিভাবে তৈরি হবে। দেখো, ফার্স্টে আরএনএ পলিমারেজ এনজাইম আসবে, টাটা বক্সে যুক্ত হবে। টাটা বক্সে যুক্ত হওয়ার পর এখানে দেখো 3' থেকে 5' প্রান্ত আছে, আর 5' থেকে 3' প্রান্ত আছে। তো যে কোনো এখান থেকে একটা প্রান্ত ব্যবহার করবে আর কি সে। তো একটা প্রান্ত ব্যবহার করে যেখানে ব্যবহার করবে সেখানে কিন্তু ডিএনএ দুটো স্ট্র্যান্ড কিন্তু আলাদা হয়ে যাবে। মানে তোমাকে বাইরে থেকে দেখে মনে হবে যেন ডিএনএটাকে চেয়েছে আর একটা অংশ বাইরে বের করে ফেলা হচ্ছে, বাইরে থেকে এমন মনে হবে। তো ফার্স্টে ডিএনএর একটা জায়গা ভেঙে যাবে, সেখানে একটা প্রসেস শুরু হবে। তাহলে সেখান থেকে আরএনএ বের হতে থাকবে, আর ওই যে জায়গা থেকে আরএনএ বের হয়ে গেল তার সামনে আরএনএ পলিমারেজ এগোতে থাকবে। তখন আবার নতুন নতুন আরএনএ ওইটার সাথে যুক্ত হয়ে সুতার মতো বের হয়ে আসতে থাকবে, আর আগের যে স্থান কাটা ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে। তো এইভাবে দেখো, ট্রান্সক্রিপশনের সূচনা বললাম টাটা বক্সে যুক্ত হবে। এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ, মানে আরএনএ পলিমারেজ এগোতে থাকবে, এমআরএনএ স্ট্র্যান্ড বাড়তে থাকবে, ডিএনএ যে কেটে গেছিলো সেই কাটা অংশগুলো পূরণ হতে থাকবে আর সামনের দিকে কাটতে থাকবে। এই হচ্ছে প্রসেস। সমাপ্তিকরণ, কিভাবে সমাপ্তি হবে? একটা নির্দিষ্ট কোড আছে, যেমন AUGতে যেমন শুরু হয়, তেমন একটা ইন্ডিং কোডও আছে। তোমরা বইয়ে দেখে নেবা, 4টা মনে হয় ইন্ডিং কোড আছে।
তো ইন্ডিং কোডে গেলে সমাপ্ত হবে, ঠিক আছে। তো সমাপ্ত হওয়ার পর এটা যে একটা আরএনএ তৈরি হলো, এটা হচ্ছে প্রি আরএনএ বলা হয়। দেখো প্রি আরএনএ কিন্তু আমাদের প্রোটিন তৈরি করতে পারবে না, প্রি আরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে হবে, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে হবে। তো চূড়ান্ত এমআরএনএ বলতে কী বুঝি, প্রি এমআরএনএর মধ্যে কিছু অপ্রয়োজনীয় অংশ থাকে যেগুলো কোনো প্রোটিন তৈরি করতে পারে না। তাহলে যে প্রোটিন তৈরি করতে পারে না তাকে আমরা আরএনএতে রেখে তো লাভ নেই, কারণ আরএনএ কাজই তো হচ্ছে সে প্রোটিন তৈরি করবে। তাহলে যে অংশ তৈরি করতে পারে না তাকে কেটে বাদ দিতে হবে, এই অংশটাকেই বলা হয় এই যে পরিমার্জন করা। হ্যাঁ, এটাকে হচ্ছে এক্সন আর হচ্ছে ইন্ট্রন। তো ইন্ট্রন অংশটাকে বাদ দিতে হয়, এই দেখো ইন্ট্রন অংশটা এখানে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই কথাগুলো তোমরা লিখবা সব। আর এখানে পরিমার্জন আছে 3টা। প্রথম পরিমার্জনটা কি, যে আরএনএর টেইলে মানে আরএনএ পিছনে কিছু অংশ যুক্ত হবে। কি যুক্ত হবে, 50 থেকে 150 অ্যাডিনিন নিউক্লিওটাইডের একটি চেন প্রি এমআরএনএ 3' প্রান্তে যুক্ত হয়, মানে শেষে যুক্ত হয়, এটাকে বলা হয় টেইলিং। আর সামনে একটা ক্যাপ যুক্ত হবে, সে ক্যাপে কি বলছে 7টি গুয়ানিন নিউক্লিওটাইড যুক্ত হবে। তাহলে সামনেও যুক্ত হলো পিছনেও যুক্ত হলো। এটা কারণ কি, কারণ যে এমআরএনএটা তৈরি হয়েছে সেটা কোষের ভিতরের বিভিন্ন যে কেমিক্যাল থাকে, এনজাইম থাকে, সেগুলো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা যাতে না হয় সেই কারণে এটা করা, ঠিক আছে। দেখো এখানে দ্বিতীয় পরিমার্জন শেষ এবং তৃতীয় পরিমার্জনে এমআরএনএ স্প্লাইসিং, যেটা আমি একটু আগে বললাম যে ইন্ট্রন অংশটা বাদ দিতে হবে, এক্সট্রন অংশগুলো রাখতে হবে। এই কথাগুলো তোমরা লিখবা, লেখা শেষে এই যে ছবিটা আঁকবা। দেখো তোমাকে ছবি আঁকতে হবে দুটোর। এই যে এটা হচ্ছে ডিএনএ, এই দেখো ডিএনএ দেখো একটা অংশ প্যাচ খুলে গেছে, সেই অংশ থেকে এই যে আরএনএ বের হয়ে আসবে, সেই অংশ থেকে আরএনএ বের হয়ে আসবে। আরএনএ বের হয়ে আসার পরই এই এআরটি যুক্ত হয়ে যাবে, আবার এআরটি যুক্ত হয়ে যাবে। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া একটা ছবি আঁকবা, আর ইন্ট্রন থেকে যে এক্সট্রন বাদ দেওয়া হচ্ছে সেই অংশটা আর একটা ছবি আঁকবা। এখানে বইয়ে কিন্তু আরও বিস্তারিত ছবি দেওয়া আছে, পুরোটা আঁকার দরকার নেই, শুধু এতটুকু আঁকলেই তোমাদের জন্য এনাফ। এবার আমরা তৃতীয় প্রশ্নে যাব। তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে যে এমআরএনএ কীভাবে আবার প্রোটিন তৈরি করে। তাহলে এমআরএনএ কীভাবে প্রোটিন তৈরি করে, এটাও তোমাদের বইয়ে আছে, বাট তোমাদের শিক্ষক অবশ্যই পড়িয়েছেন। তো তোমাদের যাদের মনে আছে তাদের তো ভালোই, যাদের মনে না তাদের জন্য একটু সংক্ষেপে বলি। এখানে টিআরএনএ লাগবে একটা। দেখো ট্রান্সলেশনের সূচনা, পলিপেপটাইড চেনের বৃদ্ধি এবং সমাপ্তি। সূচনাতে কি হবে, মেথিওনিন অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, মানে AUG যুক্ত হবে। এরপর হচ্ছে একটা কমপ্লেক্স আসবে, সেখানে বসবে। হ্যাঁ, তারপর সে আসলে খোঁজাখুঁজি করবে যে আসলে অন্যান্য আমি যে অ্যামিনো অ্যাসিডগুলো লাগাবো সেগুলো আসলে কোথায়। টিআরএনএ এসে বসবে, সেই এমআরএনএকে বলবে যে নিয়ে আসো অমুকটা। হ্যাঁ, এভাবে যেতে থাকবে। টিআরএনএতে 3টে সাইট আছে, যে পি সাইট, এ সাইট আর ই সাইট। পিতে এসে বসবে, এতে এসে লাগবে, আর ইতে এসে বের হয়ে যাবে। তো বর্ধিতকরণ কি, ওই টিআরএনএটার ফার্স্টে একটা এসে বসবে, তারপর সেটা এ সাইটে চলে আসবে, তখন সেটা এক ঘর আগাবে সামনে, আর ওই দিক থেকে প্রোটিন সংশ্লেষণ হতে থাকবে, মানে এটাও সুতার মতো বের হতে থাকবে, সামনে এগোতে থাকবে আর সুতার মতো প্রোটিন বের হতে থাকবে। এই কথাগুলো এখানে লেখা আছে, যে দেখো বৃদ্ধিকরণ প্রক্রিয়া। আর এখানে যে বইয়ের মাঝে মাঝে দেখবা হলুদ রঙের এরকম দেওয়া আছে, এটা আসলে আমার বই, তো আমি দাগায় পড়ছি, তো এই দাগগুলো এই জন্য দেওয়া, এটা তোমাদের এদিকে আর কি মনোযোগ না দিলেও হবে, এমসিকিউ এর জন্য আমি দাগ দিয়ে রাখছিলাম আর কি, বই থেকে ছবি তোলা তো এজন্য। তো দেখো বৃদ্ধিকরণ, এরপর কি হবে, সমাপ্তিকরণ। তো আসলে একটা এমআরএনএকে চাঁচতে চাঁচতে তুমি হচ্ছে বের করে ফেলছো অনেক অ্যামাইনো অ্যাসিড, এটা কতক্ষণ বের হবে, তো মানে এটা তো অসীম দৈর্ঘ্য না। তো সমাপ্তিকরণের জন্য কিছু কোড আছে, এই দেখো UAA, UAG আর UGA, এই 3টা কোড পেলে সেটা সমাপ্ত হয়ে যাবে। এই 3টা কোড পাওয়া মাত্রই ওই যে প্রোটিনটা তৈরি হলো সুতার মতো, সেটা টিআরএনএ থেকে বের হয়ে আসে, টিআরএনএটা খুলে যায়, এমআরএনএগুলো খুলে যায়, আর হচ্ছে ওই যে প্রোটিনটা তৈরি হলো সেটা এন্ডোপ্লাজমিক জালিকা, তারপর হচ্ছে গলগি বডির মাধ্যমে সেটা গিয়ে কোষপ্রাচীর বা হচ্ছে যদি প্লাজমা পর্দা থাকে সেখানে গিয়ে যুক্ত হয় বা অন্যান্য কাজে লাগে, সেটা এরপর নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে। তো এইটা হচ্ছে এই 3 ধাপে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এটার নাম কি বলছিলাম, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সলেশন, আর আগেরটার নাম ছিল ট্রান্সক্রিপশন। তো এই দুটো প্রক্রিয়া তোমাদের জানা হলো। তারপর তোমরা এই ছবিটা আঁকবা। দেখো এখানে 3টা ছবি আছে, এটা টিআরএনএ, এখানে আছে মেথিওনিন থেকে শুরু হয় সব সময়, আর তারপর এই যে একটা একটা করে যোগ হবে, এতে এসে বসবে, পিতে এসে প্রসেস হবে, তারপর হচ্ছে ইতে এসে বের হয়ে যাবে। তো এভাবে দেখো এগোতে থাকবে বিষয়টা, ঠিক আছে। তোমরা এটা আঁকলে মোটামুটি এখানে ফুল মার্কস পাবা। তাহলে আশা করছি তোমরা এটা লিখে ফেলবা, দেরি করবা না।
সবাই লিখে এটা আপ টু ডেট রাখবা, কারণ যে কোনো সময় তোমাদের কলেজ থেকে এটা চাওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। টাটা।